নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য অদৃশ বর্ধনের লেখা সে এসেছিল। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য ঈশানীকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। সে এসেছিল। গভীর নিশীথে যখন আমি সুষুপ্তিমগ্ন, তখন সে এসেছিল। আমি যখন ঘুমের ওষুধের প্রভাবে সুপ্তির সপ্তম লোকে, তখন সে এসেছিল। এই সপ্তটি বয়সকালে আমার পাশে এসে বসেছিল আমার সপ্তদশী বধূ। আমার এই দীর্ঘ জীবনে সেই আমার প্রথম আর শেষ বধূ। জীবনে সপ্তপদী আর করিনি, বোধহয় এই কারণেই আজও সে আসে। রাত যখন গভীর, ধরণী যখন সুপ্তিমগ্ন, তখন নিদ্রাহীন এই রমণী এসে জুঁই ফুলের গন্ধ ছড়িয়ে আমার ঘুম ভাঙায়। আমার কপট ক্রোধে সে উল্লাসিত হয়, মুখ টিপে গালে টোল ফেলে, বড়জোর দুই চোখে আলো জড়িয়ে বড় মিষ্টি হাসি এসে বলে, কি খবর, আর কত ঘুমাবে? গত রাতেও সে আমার ঘুম ভাঙিয়েছে। আমি তার ছবির দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ি। সে ছবি থাকে আমার পায়ের দিকে দেওয়ালে। জুঁইয়ের মালা যখন জোটে, ঝুলিয়ে দিই তার ছবিতে। পায়ের দিকে ছবি রাখার কারণ তাকে চোখের সামনে রাখা, পায়ের কাছে নয়। কিন্তু এই তুচ্ছ ব্যাপারটা নিয়ে কাল রাতে আমার সঙ্গে খুনসুটি করতে গেছে আমার এই পরলোকগতার সপ্তদশী বধূ। জুঁই যখন পাই তখন ছবিতে দিই। সে বলেছিল বলেই দিই। ঠনঠনিয়া কালীবাড়ির কাছে মিডিয়াম সুলেখা দেবীর মুখ দিয়ে বলেছিল, এত কিপ্টে কেন? জুঁই দিতে পারো না আমার ছবিতে? জানো না, জুঁই আমার বড় প্রিয়। আমি বলেছিলাম, সে কি কথা, আমি তো জানি আমি তোমার সবচেয়ে প্রিয়। বিনা ঝঙ্কৃত গলায় জবাব দিয়েছিল আমার সপ্তপদী সপ্তদশী বধূ। মিনসের কি কথা, সববারই সব বইয়ের প্রিয় হয় নাকি? ছেনালি করে যেতে হয়। আমি সে মেয়ে নই। তা তো বটেই। এখন তো তুমি পেতনি, তাই না? ঠোঁট ফুলিয়ে বলেছিল সপ্তদশী। তবুও তো ভালোবাসি এই ৭৭ বছরের পুরোটাকে। উল্টো, ঠিক তার উল্টো, ভিন গর্জনে বলেছিলাম আমি। উল্টোলেও সে ৭৭। চোখের তারা নাচিয়ে বলেছিল সপ্তদশী সপ্তপদী বধূ। আর তোমাকে উল্টোলে ৭১। আবার সেই হাসি হেসেছিল সপ্তদশে। ভুবন জয় করা মনের তিমির কাটিয়ে দিয়ে মন ঝলমল করানো হাসি। বলেছিল, ওগো প্রিয়, আমাদের বয়স বাড়ে না। যে বয়সে তোমাকে পাশ কাটিয়ে এসেছি, সেই বয়সেই এই লোকে থেকে গেছি, থাকবো তুমি না আসা পর্যন্ত। সপ্তপদী সপ্তদশী দেখছি আমার লাইনে কথাবার্তা বলতে শুরু করেছে। আমি সূক্ষ্মলোক টুক্ষলোক নিয়ে ইদানিং একটু মাথা ঘামাচ্ছি, তাই নিশ্চয়ই আমাকে বাজিয়ে দেখছি। চকিতে ভেবে নিলাম, এই পয়মালকে কোণঠাসা করতে গেলে বিপদে পড়ব। একে তো সূক্ষ্মলোক আমি দেখিনি, শুধু শুনেছি। তার উপর আমার শরীরটাও এখন স্থূল, রীতিমতো স্থূল। সুতরাং কথার মারপ্যাচ চালিয়ে যাওয়া যাক। বললাম, প্রিয়ঙ্গদা, তুমি তো এখন ছবি, শুধুই ছবি। নক্ষত্র সম দুই চোখে জ্যোতিষ্ক জ্যোতি জাগ্রত করে সে বলল, মোটেই না, মোটেই না, মোটেই না। তুমি ছবি নও? একেবারে না। তবে কি? আমি বিদ্রোহিণী। ওই হলো। আগে না মশাই, তাই হলো না। তোমার ওই দুঃখ শরীরের লাখো অসুবিধে, আমার নেই। গরম হয়ে গেল মেজাজটা। এমনিতেই আমি রাজ্যটা। তুমি প্রিয়ঙ্গদা না কচু? চিরকাল কি আমি ধুমকো ছিলাম? তখন তো ঢলঢল চোখে তাকিয়ে থাকতে। আমার এই সপ্তদশী বধূ খিলখিল করে কখনো হাসে না, হাসিনি। হাসলেই যে নিচের দাঁতের পাটিতে ফাঁকটা বেরিয়ে পড়বে। দুটো দাঁতের ফাঁকে দেশলাইয়ের কাঠি গলে যাওয়ার মতো ফাঁক। এখনো হাসলো সেই কায়দায়, কালে টোল ফেলে, দুই চোখে হাসির জোয়ার টেনে এনে বলে, বুড়ো শারাপ। ওহ, এখনো রাগলে চণ্ডাল। চিরকাল থাকবো। এখন আর থেকো না লক্ষ্মীর বর। কেন থাকবো না? তোমার ডাক্তারই তোমাকে নিষেধ করেছে। 3টে স্ট্রোক কাটিয়ে এসেছো, 4র্থ স্ট্রোকেই পঞ্চত্ব প্রাপ্তি। তবে ঝাঁ করে রেগে যাও কেন? আমি পুরুষ বলে। ওহ, ভারী পুরুষ।
দুটো বিয়ে যে করতে ভয় পায় সে আবার পুরুষ। এই কথা শোনার পর কোন পুরুষ না রেগে যায়? আমার মাথাতেও রক্ত সরে গেল। কিছুক্ষণ তো কথাই বলতে পারলাম না। খুব রেগে গেলে আমি চুপ করে থাকি, তারপর খাপ খুলি, কচু কাটা করি। কিন্তু আমার বিদেহিনী বউ আমাকে সে সুযোগ না দিয়ে কল কল করে বলে গেল, জানি জানি, ওগো আমি যে অন্তর্যামী, আমি তোমার শয়ন স্বপন ধ্যান জাগরণ রক্তের মধ্যে মিশে থাকা বউ। তুমি ছাদনা তলায় আর যাওনি স্রেফ ভয়ের চোটে। ভয়? এই শর্মা! ন্যাড়া কয়বার বেলতলায় যায় গো? একেবারে চুপ মেরে গেল। হক কথাই বলেছে আমার মোরা বউ। দ্বিতীয় বিয়েটা করিনি স্রেফ প্র্যাকটিক্যাল কারণে। বলেছিলাম, একটা বউ পোষা মানে একটা হাতি পোষা। কথার কি ছিরি? এটা ওটা কিনতে আনতে বললেই তো ভুলে মেরে দিতে, নাকি ইচ্ছে করে? যতদিন ধরাধামে সশরীরে মানে রক্ত মাংসের শরীরে ছিল আমার এই সপ্তদোষী বধূ, ততদিন এই গঞ্জনা দিয়ে গেছে আমাকে যখন তখন। মেয়েদের, বিশেষ করে বিয়ে করা বউদের হ্যান্ডেল করা একটা আর্ট। আমি সেই আর্টে কাঁচা। উদয়স্ত খেটে খুঁটে বাড়ি ফেরার সময় ভুলেই মেরে দিতাম চুলের কাঁটা, মাথার ফিতে ইত্যাদি ইত্যাদি আনতে বলেছে। বাড়িতে ঢুকলেই ঠোঁট ফুলিয়ে বলতো, আনলো আনলো। এত করে বলে দিলাম। আসলে এটা যে বিয়ে হয়ে যাওয়া মেয়েদের কাছেও একটা আর্ট। বিয়েকে মধুর রঙে রঙিয়ে দেওয়ার একটা শিল্প। আমার মতো খাজা মার্কা নতুন বিয়ে হওয়া বোকাচন্দর বর তখনও বোঝেনি। তাই একদিন নিউ মার্কেট থেকে একটা সাদা কাগজের গোলাপ এনে তুলে দিয়েছিলাম আমার রূপসী বউয়ের হাতে। ভেবেছিলাম মস্ত কাজ করলাম। অফিস ফেরত উপহার আনাটা কি চারটিখানি কথা? সপ্তদোষী বধূ সপ্রশংস চোখে শ্বেত গোলাপে ঘুরিয়ে ফিরিয়ে দেখে খোঁপায় গুজে আয়নার দিকে ফিরে আমাকে বলেছিল, কেমন হয়েছে? আমি আমার গলার গিটারের বাঁধা গত বাজিয়ে দিয়েছিলাম, ফার্স্ট ক্লাস হয়েছে। সঙ্গে সঙ্গে সুর পাল্টে দিয়ে সপ্তদোষী বলল, এত কিপটে, শুধু একটা? যাচ্ছিলে, খোপায় কটা গোলাপ লাগাবে? আগে বলনি কেন? বলতে হবে, বলতে হবে। তোমার চোখ নেই, দেখতে পাও না? কি দেখতে পাবো? কিসে মানায় আমাকে? কপাল কুণ্ডলা হেয়ার স্টাইল তোমাকে বেশি মানায়। ব্যাস, মিষ্টি মিষ্টি চোখ দুটোকে সঙ্গে সঙ্গে পাকিয়ে নিয়ে বলেছিল সপ্তদোষী কপাল কুণ্ডলার এডিট করা ল্যাঙ্গুয়েজ। পথিক, তুমি অন্ধ হইয়াছ। এসব ব্যাপার ঘটে গেছে অনেক বছর আগে। তখন আমার ধমনীতে ছিল জীবনের জয়গান। এখন সেখানে শুনি মরণের আহ্বান। রাত্রি নিশীথে প্রেতিনী প্রিয়া পুরনো কাসুন্দি ঘাটতে বসে আলগা খোপা রাত্রির নিশীথে প্রেতিনী প্রিয়া পুরনো কাসুন্দি ঘাটতে বসে আলগা খোপা আমার দিকে ঘুরিয়ে দামিনী চোখে আমার দিকে তাকিয়ে বলেছিল, দেখেছো? আমি দেখেছিলাম একটা রক্ত গোলাপ, একদম টাটকা, কাগজের নয়। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেছিল বহু বছর আগেকার সেই সুমিষ্ঠ দাম্পত্য কলহ, কলকল নিনাদে তার সেই কমেন্ট, এত কিপটে, শুধু একটা? এখনো তো দেখছি একটাই, তবে কাগজের নয়, টাটকা, সাদা নয়, লাল। চান্স ছাড়বো কেন? মুখর হয়েছিলাম তখনই। কোন মালাকার দিল গো তোমাকে? কিন্তু একটা কেন, বাগানে আর ছিল না? আমার এই মরা বউটাকে কথার ধোকর ছিল না কুসুমিন কালো। এখনো দেখলাম তাই। ফর্সা মুখ লাল করে ফেলে বলল, এ আমার মন বাগানের ফুল। মন বাগান? সেটা আবার কোন চুল হয়ে আছে? কথার কি ছিরি? এখানে আমার মন থেকে সব আনিনি গো, বরের কাছে হাত পাতিলে। গুড সিস্টেম, বড়েদের পকেট বাঁচা। মন দিয়ে মনের মতো ফুল ফুটিয়ে নেওয়া, ইউনিক আইডিয়া। মনের শক্তি। বরদের কাছে জ্ঞান জ্ঞান করে যা পাওয়া যায় না, এখানে তা মিলে যায়। ইচ্ছে ইচ্ছে ইচ্ছেই সব এখানে। তা বউ, অমন সুন্দর জায়গাটা ছেড়ে এই ধুলো ময়লার জগতে ঘুরঘুর করতে এসেছো কেন? তোমার টানে। আমার এই বেঢপ বডিখানা দেখতে? কি বেরো শিখরে বাবা। বুঝেছি বুঝেছি, আমার উপর বিশ্বাস নেই তাই না? গোয়েন্দাগিরি চালাচ্ছ। তোমার উপর গোয়েন্দাগিরি? এই আমি বলে ঝুলে পড়েছিলাম, দুনিয়ায় কেউ ঘেসবে? সখী, হাতে ঘা দিও না, হাতে ঘা দিও না, আমি সব পারি, ইচ্ছে করলে এখনো। সেই ইচ্ছেটাই যে তোমার মধ্যে জ্বালাতে পারলাম না এতদিনও। সতীনের শখ কোন মেয়ের না হয়?
আকাশ থেকে পড়েছিলাম বললেই চলে। মেয়েরা শুটিং চায় এমন কখনো শুনিনি। আমার মনের কথা ঠিক টের পেয়ে গেছিল সপ্তদশী বধূ। বলেছিল, বর যখন বিপত্নিক হয় তখন চায়। কেন কেন? রগর দেখবার জন্যে। কিসের রগর? এইবার গম্ভীর হয়ে গেছিল সপ্তদশী। না গো, ঠাট্টা করছিলাম। একা একা থাকো দেখে কষ্ট হয়, একটা সঙ্গিনী পেলে। মৌকা পেয়ে আমিও তেলে বেগুনে জ্বলে উঠলাম। ঢের হয়েছে, নিজে কেটে পড়ে এখন বাঁশ দিতে চাও? বাস? এই পত্নিকের বউ যে হয় সে একটা বাস সব সময় তো তা হয় না গো, একটা ট্রায়াল দিতেই পারতে। তোমার অন্য কোনো কথা নেই? বস্তা বস্তা আছে, কিন্তু এমন খেপে যাচ্ছ, এত বেরসিক কেন? প্রেমালাপ করতে জানো না? মরা বউয়ের সঙ্গে প্রেমালাপ? অমনি বিষণ্ণ হয়ে গেছিল সপ্তদশীর কাজলা দিঘির মতো বড় বড় দুটো চোখ। ওগো, আমি মরেও মরিনি। আমার ঝাঁঝরা শরীরটাকে ফেলে দিয়েছি চিরটা কাল তোমাকে এমনি ভাবে কাছে পাবো বল। তুমি আমার, তুমি আমার, তুমি আমার। কথা তো নয়, যেন করুণ রাগিনী। সজল হয়ে এলো আমার মনের ভেতরটাও। কথা বলতে পারলাম না, বাক্পটু আমি নই। সেটাই আমার মাইনাস পয়েন্ট। আমার এই সপ্তদশী লোকান্তরিতা বধূতা জানে। বললে কণ্ঠ বিনয় স্নিগ্ধ রাগিনী বাজিয়ে, ওগো পর, তুমি আর আমি জন্ম জন্ম ধরে এভাবেই চলেছি। বিয়ে আর বিচ্ছেদ, বিয়ে আর বিচ্ছেদ। আমাদের ফুলশয্যা, আমাদের ঘর সংসার শুধু এখানেই, এখানেই, এখানেই। যেখানে কিছুই নেই। সব আছে, সব ছিল, সব থাকবে। এখানে ক্ষয় নেই, লুপ্তি নেই। এখানে সব অক্ষয়, অম্লান, অব্যয়, অনন্তই জগতে। এখানে মনের মাধুরী দিয়ে মনের জগৎ তৈরি করে নেওয়া যায়। মনের রং দিয়ে সেই জগৎকে রাঙিয়ে নেওয়া যায়। মনের সৌরভ দিয়ে মনের সংসারকে সুরভিত রাখা যায়। মনে আছে একদিন তুমি আমাকে বলেছিলে পুরুষের পাজা থেকে নারী সৃষ্টি হয়েছে। চমকে উঠেছিলাম। সে তো ফুলশয্যার রাতে বলেছিলাম, তোমাকে খ্যাপানোর জন্য বলেছিলাম, বাইবেলের কথা। আরও বলেছিলাম, রমণী ক্ষমাময়ী, দয়াময়ী, স্নেহময়ী। রমণী ঈশ্বরের সেরা সৃষ্টি, ঈশ্বরের ছায়া, স্ত্রী আলো, পুরুষ ছায়া। রমণীর জটিল দেহযন্ত্রই তার প্রমাণ। সেই সঙ্গে আরও একটা কথা বলেছিলাম, মনে আছে? যা মেমোরি মনে থাকলে হয়। মোটেই না। বলেছিলে চাঁদবদনী, ধনী, আমার মৃগনয়নী। ফুলশয্যা রাতে কেন কথা বলনি? বলেছিলে আমার চিবুক ধরে। দেখলে আমার মেমোরি তোমার মেমোরিকেও টেক্কা দিতে পারে। তুমি বিদ্যাধর হতে পারলে আমিও বিদ্যে ধরি। সেটা কি ইউনিভার্সিটি ডিগ্রির দিক দিয়ে, না দেবলোকের ডিগ্রির প্রতাপে? মশাই, আমি দেবগণ কন্যা, সেটা নিশ্চয় ভুলে যাওনি। ঠকিলে বলেছিলাম, হ্যাঁ মানে তা বটে, তা বটে। তোমার ছিল দেবগণ, দেবী টেবি ছিল বোধহয় পূর্বজন্মে। ঠোঁট টিপে ওর সে বিখ্যাত হাসি এসে মানে গালে টোল ফেলে বলেছিল আমার বিদ্যাধরী। এখনো আছি। সর্বনাশ! আচ্ছা, মরতেই মানবের ঘুমটা ভাঙাতে এলে কেন? জন্ম জন্ম ধরে এইভাবে ঘুম ভাঙিয়েছি, ভাঙাবো, ঘুমোতে দেব না। কোনো জন্মেই না? না। তাহলে তোমার সঙ্গে আছি। সেটি হবার নয়। হিমুর বন্ধু বন্ধনহীন গ্রন্থে যে আমাদের পথ বেঁধে দিয়েছে, আমরা যে চলতি হওয়ার পন্থী। জীবনের জয়গান যে আমাদের মরণের মধ্যেও। আমাদের কাছে মরণ তুহ মম শ্যাম সমান। রবীন্দ্রনাথ মুখস্থ করলে কবে তাকে? তোমার পাল্লায় পড়ে। তুমি পোকা দিয়ে কাটাচ্ছ, আমি গিলে গিলে খেয়েছি। আর বুঝেছি আমরা ছিলাম, আছি, থাকবো যুগ যুগ ধরে। আমরা আদম, আমরা ইভ,
সে কবে? আরেকজন মেয়ে, আরেকজন মেয়ে। এপারে ওপারে তুমি আমার, আমি তোমার, চিরকাল, যতদিন না লীন হয়ে যাচ্ছে। ঘুম ভেঙে গেছিল ঠিক এই নারকীয় মুহূর্তে। দেখেছিলাম ভোরের আলো জানলায় দেখা দিয়েছে, সেই আলোয় দেওয়ালে সপ্তদোষী যেন মুখ টিপে হাসছে। আসলে স্বপ্ন দেখছিলাম, কিন্তু ঘরের মধ্যে জুঁই সৌরভ কেন? ছবিতে তো মালা দিইনি।